প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সংবিধান সংস্কার পুরা মাথায় নষ্ট। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন যে সংবিধান সংস্কারের ওই রিয়াজ সাহেব কি সংস্কার প্রস্তাবনা উনি পেশ করেছেন, বাংলাদেশে গোল মোটর ভিতরে ছোট করে মানচিত্রটা, বড় বড় করে কিছু কথাবার্তা লেখা, মানে একজন স্বাভাবিক মানুষ কত দ্রুত অস্বাভাবিক আচরণ করতে পারে, বা প্রেশারের রোগী কিভাবে হুট করে 120-এর জায়গায় 180 হইতে পারে। এই সংবিধান সংস্কারের প্রস্তাবনা দেখলে সেটা মনে হয়। ভাই, 64টি জেলা, মাত্র বাংলাদেশের 64টি জেলা, 500 সংসদ সদস্য হইতে হবে। যে দেশের স্থায়ী সংবিধান রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, সমস্ত সর্বক্ষেত্রে সম্পূর্ণ স্বয়ং পরিচালিত হওয়ার মতো সমস্ত কিছু ইস্টাবলিশড। এদেশে এত কি ঘন আইন প্রতিদিন প্রতিক্ষণ কি তৈরি করতে হয়? উন্নয়নের ক্ষেত্রে একনেকে বাজেটগুলা অনুমোদন দিতে হয়, বাজেট উন্নয়ন খাত মানে সামগ্রিকভাবে বাজেট পেশ করতে হয়। একজন এমপির পিছনে আমার তো মনে হয় মাসে 1000-500 সাধারণ জনগণের পিছনে যে খরচ হয়, একজন এমপির পিছনে ততটা খরচ হয়। এই সংসদ ভবন, দরিদ্র বাংলাদেশের মতো একটি দেশের সংসদ ভবনের যে খরচ, তাদের যে অধিবেশন শুরু হলে যে খরচ, নাস্তা বাবদ, মানে বিভিন্ন বাবদ আছে, ওটা নাই মুখে নাই আনলাম। এমপি হোস্টেলের পিছন দিয়ে ঝুড়ি ভরে ভরে ময়লা ফেলতে হয় আর কি। তাদের এই আয়া কায়া জায়া, ভ্যাটমুক্ত গাড়ি, ভোগ বিলাসিতা, ভ্রমণ, চিকিৎসা, টেলিফোন, মানে কি তাদের জন্য নেই উপভোগ্য? এক একজন সংসদ সদস্যর পিছনে যে নাগরিকদের যে নাজেহাল, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন প্রকৃত পক্ষে একজন সংসদ সদস্য কি উপকারে আসে? স্থানীয় প্রশাসনের, স্থানীয়ভাবে কোনো উন্নয়নের জন্য তো কি এমপির দরকার হয়? আমাদের উপজেলা আছে, ইউএনও আছে, এলজিডি আছে, স্থানীয় সরকারের মাধ্যমে ধারাবাহিক রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, যেগুলো রিপোর্ট যাচ্ছে, অর্থ পরিকল্পনায় যাচ্ছে, সংস্থাপনে উপস্থাপিত হচ্ছে, অর্থ মন্ত্রণালয় যাচ্ছে, অনুমোদন ছাড় হচ্ছে, সেখান থেকে উন্নয়নের ধারাবাহিকতা চলছে। এই যে এমপি, 500 এমপি, চিন্তা করে দেখতে পাচ্ছেন 64টা জেলায়, বাংলাদেশের মতো একটি দেশে, তার ভিতর আবার 100 মহিলা, তার ভিতরে আবার প্রেসিডেন্টের হাতেও কিছু রাখা আছে। প্রেসিডেন্ট সাহেব সংস্কার কারে বলে দেখাই দিচ্ছে। অত কিছু করার দরকার নেই। আমি সহজ বাঙালি, সহজ মানুষ, সহজ একটি প্রস্তাব পেশ করছি। সংবিধান সংস্কারের যে ব্যক্তি, উনি নাকি সারা জীবনই বাইরে পড়ালেখা এবং বহু দেশের তথ্যপাত্য নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন। আমি সরকার গঠন, নির্বাচনী প্রক্রিয়া ছোট্ট দুই একটি কথা বলতে চাচ্ছি। একটি জাতীয় নির্বাচনে কি কি গঠিত হয়? একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী,
যেটা সমগ্র রাষ্ট্রর জন্য, আর একজন ভোটারের স্থানীয় একজন সংসদ সদস্য। এখন আপনি যে দলই করেন, গণতন্ত্রের কথা যদি হয়, আপনি যে দল করেন, যাই করেন, আমি একজন ভোটার, আমার একজন প্রেসিডেন্ট দরকার, একজন প্রধানমন্ত্রী দরকার, আমার স্থানীয় একজন সংসদ সদস্য দরকার। আমি 3টা ব্যালট পেপার হাতে দিয়ে ঢুকব। সাদা রাষ্ট্রপতি, লাল বা মেরুন যে কোনো কালার হোক প্রধানমন্ত্রী, সবুজ আমার সংসদ সদস্য, স্থানীয় সংসদ সদস্য, সে যে দলেরই হোক, যেই করুক, সারা দেশব্যাপী দল যেই করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, যে যাই করুক, প্রেসিডেন্টের জন্য জনগণ ভোট দেবে, সে রাষ্ট্রপতি হবে। প্রধানমন্ত্রীর জন্য জনগণ ভোট দেবে, সে প্রধানমন্ত্রী হবে। সংসদ সদস্যের জন্য জনগণ ভোট দেবে, সে সংসদ সদস্য হবে, যার যার লোকাল স্থানীয়ভাবে। 3টে ব্যালট বক্সে 3টি কাগজ নিয়ে ঢুকবে। আমি আমার কথা দিয়ে উপমা দিচ্ছি, আমি আমার দেশের রাষ্ট্রপতি হিসাবে ব্যারিস্টার ফুয়াদকে দেখতে চাই, এবি পার্টি চেয়ারম্যান। সে তার একটি দল আছে, সে 64টি জেলায় 300 আসনে বা 500 আসনে সদস্য দিল কি দিল না সেটা তার ব্যাপার, অন্য কেউ হলো কি হলো না তার ব্যাপার। কিন্তু বাংলাদেশের জনগণ যদি মনে করে এই লোকটাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হলে মানাবে, বা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মতো মেধা যোগ্যতা তার ভিতর আছে, দেশের জনগণ ভোট দেবে তাকে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাকে ভোট দেবে। সামগ্রিকভাবে যে রাষ্ট্রপতি বিজয়ী হবে, জিতবে, সে রাষ্ট্রপতি হবে। আর একটা ব্যালট পেপার, আমি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাই, যে দলেরই হোক, সমন্বয়ক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেন্দ্র থেকে নমিনেশন নেবে, নির্বাচন কমিশন থেকে নমিনেশন নেবে, নিয়ে সে প্রধানমন্ত্রীর জন্য নির্বাচন করবে। তার একটি দল আছে, আমি বুঝলাম, সম্পূর্ণ 300 আসনে তার সংসদ সদস্য দেওয়ার মতো ক্ষমতা আছে, যোগ্যতা আছে, সে দিক। সে একজন স্থানীয় এমপিতেও দাঁড়াতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য আলাদাভাবে তাকে নির্বাচন করতে হবে সারা দেশব্যাপী। আমি প্রধানমন্ত্রীর জন্য একটি ব্যালট নেব, আমার পছন্দ হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক, আমি প্রধানমন্ত্রী হিসেবে তাকে ছিল দিলাম। আবার থাকলো আমার স্থানীয় একজন সংসদ সদস্য। এই যে আপনারা মুখে বলেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আপনাদের যে প্রসেসে দলীয় নমিনেশন কিনে ওই আসন থেকে অমককে দেওয়া হলো, তাকে ভোট দিতে হবে কেন? তাহলে কোথায় গণতন্ত্র থাকলো? ও তো আপনার প্রেরিত মাল, ও তো ওখান থেকে কিনে নিয়ে আসলো। আপনি খোয়ার ভোরে বড় বড় শিয়াল পুষলেন, শিয়াল পুষে এবার সময় মতো খড়ের মুখ খুলে 300 আসনের 300 শিয়াল ছেড়ে দিয়ে বললেন যে যার যার এলাকায় যাও, মুরগি আছে জনগণের ভিতর ভাগ করে দাও। শিয়াল মুরগি ভাগ করে দেবে? মুরগি ভাগের জন্য ওই স্থানীয় সংসদ সদস্য সে সিইসি থেকে, নির্বাচন কমিশন থেকে নমিনেশন নেবে না, তার প্রায়োরিটি থাকবে জেলা যে নির্বাচন অফিস থাকে সেখান থেকে তার ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া ফলো করে সেই স্থানীয় নির্বাচনের জন্য যত যে দলেরই হোক দাঁড়াবে। স্থানীয় জনগণ যার খুশি যে দলেরই হোক, আমার পছন্দ হলো জামাত ইসলাম থেকে একজন দাঁড়াই গেল, অথবা জামাত ইসলামের দরকার নেই, আমার পছন্দ সাজ্জাদ হোসেন, শিক্ষিত, পরিমার্জিত, জ্ঞানী, বুদ্ধিমান, ভদ্র ছেলে। আমার ভিতরে বিশ্বাস হলো যে ছেলেকে যদি আমি সংসদ সদস্য হিসাবে পাঠাই, সে আমাদের হয়ে, সাধারণ মানুষের হয়ে, জনগণের পক্ষে কথা বলবে। আমি নির্বাচন করে তাকে সংসদে পাঠাবো, আমি নির্বাচন করে ওই দলের এমপি নির্বাচন করে দেব।
এটাই তো একেবারে সিম্পলি গণতান্ত্রিক ধারার নির্বাচন, এই তিনটি নির্বাচন। এখন বাকি এভাবে 300 আসনেই যার যার স্থান থেকে 300 আসনের সংসদ সদস্য আপনার সংসদ ভবনে গেল সংসদ সদস্য হয়ে, এভাবেই নির্বাচিত হয়ে কে প্রধানমন্ত্রী হলো সারা দেশের, যে প্রধানমন্ত্রীর ভোট বেশি পাবে সে প্রধানমন্ত্রী হলো, সারা দেশের জনগণ যাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায় সে রাষ্ট্রপতি হলো। এখন কার দলের কয়জন হলো, কে সংখ্যাগরিষ্ঠতা পেল, গণতন্ত্র তো এটার কোনো স্থান হবে না। 300 আসনেই সংসদ সদস্য জনগণ যাদেরকে নির্বাচন করে পাঠিয়েছে ওই রাষ্ট্রপতি ওই প্রধানমন্ত্রী এদেরকে নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। আপনার আমার জানা মতে 71 পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে, যে রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, এই দলগুলো কি কখনো দলের বাইরে গিয়ে রাষ্ট্রের বাংলাদেশের সরকার গঠিত করতে পেরেছে, বাংলাদেশের জনগণের সরকার হিসাবে নিজেদেরকে প্রতীয়মান করতে পেরেছে? দলের বাইরে এসে তারা সাধারণ মানুষের সরকারে কি কখনো তাদের কার্যক্রম বলেন যে কোনো কোনো কিছুই হোক, সুযোগ সুবিধা, চাকরিতে নিয়োগ, উন্নয়নমূলক কর্মকাণ্ডই আমলিগ হলে বৃহত্তর ফরিদপুর বা টুপিপাড়ার উন্নয়ন হচ্ছে, বিএনপি হলে আর এক জায়গার মানে ডিস্ট্রিক্ট ওয়ারি সেটা তো হচ্ছেই, এলাকা ভিত্তিক তো হচ্ছেই। তারপরেও যে সংসদ সদস্য হচ্ছে, একজন দলীয় সংসদ সদস্য নির্বাচন হলে সে শুধু আর একা থাকে না, তার পরিবারের সবাই সংসদ সদস্য হয়ে যায়। সে একজন সংসদ সদস্য হলে তার ভাই বোন আত্মীয় স্বজন সব সংসদ সদস্য হয়ে যায়। দলের পরিমণ্ডলের বাইরে এসে এ যাবৎকালে কি কোনো দল রাষ্ট্রীয় সরকারের তার চরিত্র রূপায়ণ করতে পেরেছে বলে আপনি মনে করেন? তেমন কি কোনো দৃষ্টান্ত আছে? টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, কমিশন বাণিজ্য বলেন, যাই বলেন না কেন, যখন একটি দল ক্ষমতায় যায় তখন তো পুরা দলটা দেশটাকে গ্রাস করে খেয়ে ফেলে। পুরা জনগণ একটি দলের কাছে জিম্মি হয়ে যায়, পুরা রাষ্ট্র একটি দেশ পুরা একটি দলের কাছে। দল তো 18 কোটি নিয়ে কোনো দল নেই, কিন্তু একটি দল ক্ষমতায় গেলে 18 কোটি একটি দলের ইঁদুরে পরিণত হয়। এটা কি কোনো গণতান্ত্রিক ধারা? এটা কি কোনো গণতান্ত্রিক পথ? এটা কি কোনো গণতান্ত্রিক সরকার নির্বাচন? না। দলীয় চাপানো সিদ্ধান্ত, কেন্দ্র থেকে চাপানো সিদ্ধান্ত, নমিনেশন কেনার বাবদ কোটি কোটি লাখ লাখ টাকা ইনভেস্ট দলীয় ফান্ডে একটি দল গঠন করতে পারলেই এই যে বড় ব্যবসায়িক যে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আজ দেখেন রাষ্ট্রীয় যে রাজনৈতিক দলগুলো, পুরা বাংলাদেশের সাধারণ জনগণ, আপনার আমার দৃষ্টিতে এটুকু তো বাড়তে, এখন বর্তমান যে প্রেক্ষাপট, এখন তো বাড়তে আর বাকি নেই যে কিছু রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দলের ভিতর থেকেই নির্বাচিত কিছু নেতাদের নেত্রীদের হাতে পুরো একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এবং এই সিন্ডিকেটের হাতে পুরো রাষ্ট্র একটা জিম্মিতে পরিণত হয়েছে। সাধারণ নাগরিকদের কোনো ভূমিকা নেই, সাধারণ নাগরিকদের কোনো কথা বলার সুযোগ নেই, সাধারণ নাগরিকদের যে ভোট, সেই ভোট প্রদানের ক্ষমতা নেই। ভোট প্রদানের ক্ষমতা হয়তো দেবে, সেটাও অগণতান্ত্রিক পন্থায়, অর্থাৎ একটি দল তার কেন্দ্রের থেকে নমিনেশন দিয়ে ছেড়ে দেবে এই আসনের জন্য তাকে পাঠালাম। দল কেন এখান থেকে একজনকে পাঠাবে? জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে দলের সংসদ সদস্য নির্বাচন করে পাঠাবে, সেখানে সেইটা হবে গণতান্ত্রিক পন্থা। কিন্তু দল যদি কাউকে সিল মেরে মার্কা দিয়ে হাত উঁচু করে দেখাই দিল যে এই যে আমাদের প্রার্থী, একে তোমরা ভোট দিবা,
তো দল করলে তো তাকে ভোট দিতে হবে, আমার ইচ্ছার বিরুদ্ধেও তো হইতে পারে, ওই লোকটাকে আমি পছন্দ করি না, ওই লোকটা প্রকৃত পক্ষেই এলাকার উন্নয়নের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা নেই তার, কেন্দ্রে হয়তো তেল মারল, কেন্দ্রের কিছু নেতার বাড়িতে বিভিন্ন উপঢৌকণ্ঠ এটা সেটা ব্যবসায়িক কোনো কায়দায় কিছু একটা গিফট টিফট দিয়ে তাদের আশেপাশে ঘুরঘুর করে ঘুরে কেন্দ্রে কিছু লোকের নজরে আসলো, তাদের মন জয় করলো, আর সে নমিনেশন নিয়ে আসে এলাকার লোকের উপরে যেটা জঞ্জালের মতো পাথরের মতো চেপে বসে সংসদ সদস্য হলো। তারপরেই যে কী হলে 5 বছর জনগণ কি তার খোঁজ রাখার সাহস থাকে? আবার ইলেকট্রাল পদ্ধতি কতটা আহাম্মক, মনে হচ্ছে না এরা এদেশের ভিতরকার মানুষ। এরা মোজাম্মেল সাহেব নেই, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন, শেখ হাসিনার মিটিংয়ে ধমকের ঠেলায় এই বুড়াগুলা পিশাব করে দিত, বুড়াগুলা পিশাব করে দিত, পায়জামা ভিজে যেত, 3-4 জায়গায় পরে মোটা মোটা কাপড় পরে তারপর পায়জামা পরে যেত যেন পিশাব না, যে কাপড় ভিজে না যায়, ড্রাইভার বা তাদের এপিএস টেপিএস যেন না দেখে যে পিশাব করে দিছে। ভাগ্য ভালো যে বৃদ্ধদের জন্য প্যাম্পাস বের হয়েছিল, পরে যে তারা প্যাম্পাস করে তারপর পায়জামা করে মিটিংয়ে যেয়ে বসতো দমকানোর ঠেলায়। আর এখন কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর তার সাথে লোকজন দিয়ে দিয়েছে ইলেকট্রাল পদ্ধতিতে কি রাষ্ট্রপতিরে নির্বাচন করবে ইলেকট্রাল পদ্ধতিতে, সেখানে প্রধানমন্ত্রী থাকবে আর কে যেন একটা ইয়ে দিয়ে দিয়েছে তারা মিলে। প্রধানমন্ত্রী মুখ দিয়ে বলা লাগে নাকি, যার দিক তাকায় আর তো কিছুই মুখ দিয়ে বলা লাগে না, হয়ে গেছে। এই যে কনভেনশনগুলো হয়, আমলিগের কনভেনশনগুলো হয়, শেখ হাসিনা দলের সভাপতি, নাটকগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সভাপতি নির্বাচিত হয়ে যাচ্ছে, সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। ওই এলাকায় জনগণ নাই, ভোট দেওয়ার মতো কেউ নাই, যে একজনই দাঁড়াইলো সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যাচ্ছে। সেই দেশে আপনারা এই সব তথাকথিত সংস্কারের নামে এই যে বিলম্ব, মানে কি বলবো, এরা অক্সফোর্ড ভার্সিটির এগুলো কি অক্সফোর্ড ভার্সিটিতে পড়ালেখা করে আসা লাগে? লন্ডন থেকে আইনের উপরে ডক্টরেট করে আসার দরকার হয়? আসিফ নজরুল্লাহদের মতো আইন বিশেষজ্ঞরও দরকার, একেবারে সিম্পলি। আমি কিন্তু একেবারে সাধারণ একজন মানুষ, কোনো কিচ্ছু না, কোথাও না, আমি কোনো বিশেষজ্ঞ না, কোনো মানে জাননেওয়ালা কোনো কিচ্ছু না, কিন্তু সাধারণ যে গণতান্ত্রিক যে পথ, গণতান্ত্রিক যে পন্থা, কারণ কেউ চাপিয়ে দিয়ে আমার উপরে তো আমার কাছ থেকে গণতান্ত্রিক মতামত নিতে পারে না। গণতান্ত্রিক পন্থা তো জনগণের মতামতকে মূল্যায়ন করা, জনগণের ইচ্ছায়, জনগণের মতামতে, জনগণের ভোটে। আমার ভোট আমি দেব, যাকে খুশি আমি তাকে দেব, কিন্তু সেটা আপনি নির্বাচন করে পাঠাবেন কেন আমার ঘাড়ের উপরে, যেকে ভোট দিতে হবে এ দলের থেকে? না, এর থেকে বের হয়ে আসতে হবে। আমি সবিনয় নিবেদন করব, আবেদন করব, গণতান্ত্রিক পন্থা যদি ফিরিয়ে আনতে হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এই নির্বাচনে 3টি ভোট একজন ভোটার জন্য প্রয়োগ করতে পারে, এবং কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য সরাসরি নির্বাচন কমিশন থেকে নমিনেশন কিনবে, সারা দেশব্যাপী তারা নির্বাচন করবে, এবং সংসদ সদস্যরা কেন্দ্রের থেকে নয়, কোনো দলীয় নমিনেশন নয়, কোনো কিছু নয়, সে স্থানীয় যে দলেরই হোক সংসদ সদস্য জেলার থেকে তার নমিনেশন ফর্ম ক্রয় করে সে তার আসনে নির্বাচন করবে, করে আমলিগের থেকে সব হয়ে যাক গেল, বিএনপির থেকে সব হয়ে যাক গেল, অথবা
আমলিগের থেকে 50, বিএনপি থেকে 50, জামাত থেকে 50, জাতীয় পার্টি থেকে 5, ফুয়াদ সাহেবের এবি পার্টি থেকে 5, নুরুর থেকে 5, সমস্ত মিলে যেটা সংসদ গঠিত হবে, একক সংখ্যাগরিষ্ঠতা হওয়া মানেই তো ওই একটা দল পুরা সিন্ডিকেটের ভিতরে নিয়ে নিল, পুরা সংসদের যে ওই 5 বছরের মেয়াদি যে সংসদীয় যে সময়কাল, ওটা তো তাহলে ওটা একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে গেল যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়। সরকার গঠন করার জন্য 300 সংসদ সদস্যের প্রয়োজন, সে যেই হোক, কোনো দল করে না, তার থেকে যদি 200 লোক হয়ে যায় আর বাকি দলীয়ভাবে হয়ে জিতে আসুক, 300 সংসদ সদস্য হলেই আমার আসন পুরা হয়ে যাচ্ছে, আমার সরকার গঠিত হবে এবং রাষ্ট্রপতি জনগণের ভোটে, প্রধানমন্ত্রী জনগণের ভোটে। তারা ওইটা নিয়েই স্পিকার নির্বাচন করে রাষ্ট্র পরিচালনা করবে। একক দল সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে কেন? দল কেন দেশকে কিনে নেবে? দল কেন সরকার গঠন করে দলীয়ভাবে দেশ পরিচালনা করবে? একটি সরকার, সে তো নিরপেক্ষ হইতে হবে, তার জন্য নিরপেক্ষ সংবিধান আছে, তার জন্য নিরপেক্ষ আইন বিভাগ, তার ভিতরে নিরপেক্ষ বিচার বিভাগ, তার ভিতরে থাকবে নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ সরকার অবকাঠামো, নিরপেক্ষ আইন বিকেন্দ্রীকরণ, যেটা বলে ক্ষমতার যে সমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বন্টন, এই সমস্ত কিছুই যদি নিরপেক্ষ না হয়, শুধু একটি দলকেই জয়ী করে আনার জন্য সর্বময় প্রদর্শিত করবে তাদের ক্ষমতা, তাদের স্নায়ু বল, তাদের ত্রাস সন্ত্রাস, তাদের অর্থ, অর্থাৎ দেশ ক্রয় বিক্রয়ের মতো, গণতন্ত্র বাজারে ওঠার পণ্যের মতো, এর থেকে বের হয়ে আসতে হবে। 5ই আগস্ট যেটা ধারণ করে সেটা হচ্ছে উন্মুক্ত জনগণের সদিচ্ছা প্রদর্শন করা, আর এই জনগণের মুক্তভাবে, মুক্ত চেতনায়, মুক্ত ভাবনা নিয়ে তাদের সম্পূর্ণ ইচ্ছা প্রদর্শনের জন্য যদি গণতন্ত্রই চান, তাহলে ওইসব যেটা দেখলাম, ভোটের যে সিস্টেমটা, সরকার গঠনের যে প্রক্রিয়াটা, সেটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। দল হবার পরে দলীয় প্রধান হবেন প্রধানমন্ত্রী না, দলীয় প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবেন 50 জন যদি ক্যান্ডিডেট, একই দলের 10 জনও হতে পারে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, 10 জনই নমিনেশন, সিসির থেকে নমিনেশন ফর্ম কিনবে, 10 জনই প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করবে। এই 10 জনের ভিতর থেকে এক দলেরই হতে হবে, করলে সমস্যা কোথায়? তারপরে যে সামগ্রিকভাবে যে বিজয় হবে সে প্রধানমন্ত্রী হবে, সামগ্রিকভাবে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সে রাষ্ট্রপতি হবে। এই ধারা যদি না হয়, দলীয়ভাবে দলের আগ্রাসনে, দলের সিন্ডিকেটে যদি আমরা আবারও নিপতিত হই, ওই দলীয় কায়দায়, দলের বাহুবলেই আবার স্বৈরার শাসনের সৃষ্টি হবে, স্বৈরার শাসক তৈরি হবে, দলের প্রধানরাই স্বৈরার শাসকে রূপান্তরিত হয়ে উঠবে। অতএব ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য দল করলেই যে দলের নিজের লোকের বিরুদ্ধে, নিজের দলীয় প্রধানের বিরুদ্ধে তার ভুল ভ্রান্তি নিয়ে কথা বলা যাবে না, এই সব ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে প্রকৃত গণতন্ত্রের স্বাদ, প্রকৃত নাগরিক জীবনের যে পূর্ণ আকাঙ্ক্ষা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা, সাহিত্যের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমস্ত কিছুই গণতন্ত্রের পূর্ণরূপ প্রকাশ পাবে। মানুষ
জিম্মি দশা থেকে, সিন্ডিকেট থেকে, রাজনীতির নামে আগ্রাসন থেকে, রাজনৈতিক নেতাদের স্বৈরা শাসক স্বৈরা শোষণের রাহুগ্রাস থেকে মুক্তি পাবে। আশা করি যতটুকুন আমি বোঝানোর চেষ্টা করেছি, ক্ষুদ্র আকারেও যদি কেউ বুঝে থাকেন প্রকাশ করবেন, সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম।